এক দর্জির দোকানে একটা সুন্দরী মেয়ে এসে একটি লেডিস স্যুট দিয়ে বলল, আমার মাপ নিয়ে এই ডিজাইনে একটি ড্রেস তৈরি করে দিন। দর্জি মেয়েটির মাপ নিতে শুরু করলে হঠাৎ মেয়েটি নিজে তার ড্রেস ছিঁড়ে চিৎকার করতে লাগলো। মেয়েটির চিৎকার শুনে দোকানের বাইরের লোকেদের ভিড় জমে গেল। মেয়েটা সেখানে উপস্থিত লোকদের বলল, আমি এখানে ড্রেস সেলাই করতে এসেছিলাম, কিন্তু এই দর্জি আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করে। খুব ভালো হয়েছে আপনারা এখানে চলে এসেছেন, না এলে আজ আমার ইজ্জত নষ্ট হয়ে যেত। দর্জি মেয়েটির মুখ থেকে এ কথা শুনে হতবাক হয়ে বলল, এই মেয়েটা মিথ্যা কথা বলছে আর আমার ওপর মিথ্যা অভিযোগ লাগাচ্ছে। কিন্তু মেয়েটির চোখে জল দেখে সেখানে উপস্থিত লোকজনের কেউই দর্জির কথা বিশ্বাস করল না এবং তাকে মারধর করলো। এরপর তাকে তারা থানায় নিয়ে গেল। আদালতে দর্জির বিরুদ্ধে লোকেরা সাক্ষ্য দেয় যে সে মেয়েটির ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। সাক্ষীদের স্বাক্ষরের কারণে দর্জির 5 বছরের কারাদণ্ড হয়ে যায়। 5 বছর পরে যখন সে জেল থেকে মুক্তি পায় তখন সে সেই অসভ্য মেয়েটার থেকে প্রতিশোধ নিতে চাইল, কিন্তু বাইরে এসে জানতে পারল যে সেই মেয়েটি এখন পুলিশের এসপি হয়ে গেছে। দর্জি তার পুরো পেশা ছেড়ে ভিখারি সেজে এসপি সাহেবের বাড়ির সামনে বসে পড়ল। কিন্তু তারপরে সমীর একজন দর্জি, সে ছেলে মেয়ে উভয়ের পোশাক সেলাই করত। সে এমন সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করত যে মেয়েদের তার ডিজাইন খুব পছন্দ হতো, তাই তার দোকানে ছেলের থেকে মেয়েদের ভিড় বেশি থাকতো। সেলাইয়ে তার বিশেষ দক্ষতার কারণে তার ব্যবসা অনেক বেড়ে গিয়েছিল। তাই কাজের চাপ খুব বেশি থাকায় সমীর তার দোকানে অনেক কর্মচারী রেখেছিল। সে তার ভাইয়ের জন্য একটা নতুন দোকান খুলে দিয়েছিল। একদিন সন্ধ্যার সময় তার কর্মচারীরা সবাই বাড়ি ফিরে গিয়েছিল, তাই সমীর একা দোকানে বসে পোশাক সেলাই করছিল। আধা ঘন্টা পরেই দোকান বন্ধ করে তার বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল। তখনই একটি মেয়ে তার দোকানে এসে প্রবেশ করে। মেয়েটির হাতে একটা মূল্যবান মেয়েদের পোশাক ছিল। মেয়েটি দোকানে ঢুকে সমীরকে বলল, আমি আপনার কাজের প্রশংসা অনেক শুনেছি, তাই আমি অনেক দূর থেকে আপনার কাছে ড্রেস বানাতে এসেছি। মেয়েটি সেই কাপড়টি সমীরকে দিল আর তারপরে ব্যাগ থেকে মোবাইল বের করে মোবাইলে একটি ডিজাইন দেখিয়ে বলল, আমাকে এই ডিজাইনের ড্রেসটি তৈরি করে দেবেন। সমীর 1 সপ্তাহের সময় চাইল, কিন্তু মেয়েটি বলল, আমার দিদির বিয়ে, তাই আমার এই ড্রেসটি 3 দিনের মধ্যে চাই। সমীর বলল, ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে তৈরি করে দেব। এরপরে মেয়েটি সমীরকে বলল, আপনি আমার মাপ নিয়ে নিন। সমীর জবাব দিল, আমি মহিলাদের মাপ নেই না, আপনি কাজলকে আপনার মাপ লিখে দিন, আমি সেই অনুযায়ী আপনার ড্রেস তৈরি করে দিব। কিন্তু মেয়েটি বারবার জোর করতে লাগলো যে আপনি নিজেই আমার মাপ নিন, যাতে পরে কোনো ভুল না হয় আর আমার ড্রেস খারাপ না হয়। সমীর তার কথায় রাজি হয়ে তার মাপ নিতে গেল। মেয়েটি হঠাৎ চিৎকার করতে লাগলো। সমীর মেয়েটির এই অদ্ভুত আচরণে হতবাক হয়ে গেল। মেয়েটির চিৎকারে অর্ধেক বাজার জড়ো হয়ে গেল। ভিড় সমীরের দোকানের ভেতরে ঢুকলো। ভিড়ের মধ্যে থেকে একজন মেয়েটিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, আপনি চিৎকার করছেন কেন? মেয়েটি উত্তর দিল, আমি এই দোকানে ড্রেস বানাতে দিতে এসেছিলাম, কিন্তু এই দর্জি ফাঁকা পেয়ে আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে। মেয়েটির কথা শুনে সমীর বলল, এই মেয়েটা মিথ্যা কথা বলছে, জানি না সে কেন আমার উপর মিথ্যা অভিযোগ করছে এবং এর পেছনে তার কি উদ্দেশ্য লুকিয়ে আছে। কিন্তু ভিড়ের মধ্যে থেকে কোনো একজন বলে উঠল, এই ধরনের লোকেরা এমনিতেই সুযোগের অপেক্ষায় থাকে, তাই এই সুযোগ সে কাজে লাগাতে চাইছে। এই কথা শুনেই বাদবাকি লোকেরা কিছু না ভেবেই সমীরকে মারতে শুরু করলো। যার হাতে যা ছিল সে তাই দিয়ে সমীরের উপর ছুটে মারতে লাগলো। মার খেতে খেতে সমীরের অবস্থা যখন খারাপ হয়ে গেল তখন ভিড়ের মধ্যে উপস্থিত এক ব্যক্তি বললেন, আপনারা যা করছেন তা ঠিক নয়, আপনাদের আইন নিজেদের হাতে তুলে নেওয়ার উচিত নয়, তা থেকে বরং একে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, যাতে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। লোকেরা বৃদ্ধের পরামর্শ মেনে নিল এবং তারপরে লোকেরা সমীরকে মারতে মারতে থানায় নিয়ে গেল এবং দীপা নামের মেয়েটি ছেঁড়া কাপড় নিয়ে লোকেদের সাথে থানায় পৌঁছালো।
হট্টগোলের মধ্যে উপস্থিত মানুষজন থানায় ইন্সপেক্টরকে বলল, এই দর্জি এই মেয়েটির সম্মান লুট করার চেষ্টা করেছিল। মেয়েটির চিৎকার শুনে আমরা সেখানে পৌঁছে তাকে ধরে আপনার কাছে নিয়ে এসেছি। ইন্সপেক্টর মেয়েটির ছেঁড়া পোশাক দেখলেন এবং তারপরে তার জবানবন্দি নিলেন। মেয়েটি বলল, এই দর্জি আমার সম্মান লুট করার চেষ্টা করেছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে এই লোকেরা আমার জীবন এবং সম্মান বাঁচিয়েছে। সেখানে উপস্থিত লোকেরা দর্জির বিরুদ্ধে সাক্ষ্য দিল, যার কারণে তাকে জেলে পাঠানো হয়। পরে আদালতে দর্জিকে 5 বছরের কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানার সাজা শোনায়। এই খবর সমীরের কাছে পাহাড়ের সমান ভারী ছিল, কারণ সে স্বপ্নেও ভাবেনি যে তার সঙ্গে এমন কিছু হতে পারে। কিছুদিন আগেও তার ব্যবসা দ্রুত বাড়ছিল। পুরো শহরের লোকের মুখে মুখে তার দোকানের আলোচনা ছিল এবং লোকেরা তার ডিজাইন খুব পছন্দ করত। কিন্তু এখন তার অবস্থা এই হয়ে গেল। এখন তার দোকান সামলানোর মতো কেউ ছিল না। সমীরের ভাই অন্য শহরে কাজ করত। তাছাড়াও সমীরের কর্মচারীরাও এতটা অভিজ্ঞ ছিল না যে তারা নিজেরা কাজ সামলাতে পারত। জেলে বসে সমীরের বারবার ভাবছিল, এই মেয়েটি কে? সে আমার সঙ্গে কেন এমন করলো? সমীর নিজের অতীতের দিকে তাকাতে লাগলো যে আমার এমন কি ভুল হয়েছে, আর আমি এমন কি করেছি যে দীপা নামের এই মেয়েটি আমার শত্রু হয়ে গেছে। দীপাকে সে প্রথমবার দেখেছে, এর আগে তাদের কখনো দেখা হয়নি। তবুও কেন মেয়েটি তার সঙ্গে এমন করলো? সমীরের বাবা আগেই মারা গিয়েছিল। যখন ওর মা ছেলের গ্রেপ্তারের খবর শুনল, তখন তিনি দৌড়াতে দৌড়াতে জেলে ছুটে এলেন। মায়ের মুখের অস্থিরতা দেখে সমীর তাকে সান্ত্বনা দেয় এবং বলে, মা, আমি একজন আইনজীবীর সাথে কথা বলেছি। সে বলেছে খুব তাড়াতাড়ি আমার জামিন হয়ে যাবে। মা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, সেই মেয়েটি কেন তোর সাথে এমন করলো? তার সাথে কি তোর কোনো শত্রুতা আছে? সমীর তার মাকে জবাব দিয়ে বলল, মা, আমি তাকে চিনিও না, আর জানি না সে কেন এমন করলো। সমীরের মা কিছুক্ষণ ভাবলো এবং তারপরে বলল, হতে পারে অন্য কোনো দোকানদার তোর ব্যবসায় হিংসা করে এই মেয়েটিকে তোর দোকানে পাঠিয়েছে, যাতে তোর দোকান বন্ধ হয়ে যায়। সমীর বলল, আন্দাজে এখনই এটা বলা তাড়াহুড়া হবে। আপাতত আমি কিছুই বলতে পারছি না, তবে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে আমি সত্যিটা জানার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সমীরের জেলে থাকা কয়েকদিন হয়ে গেল। সময়ের সাথে সাথে তার উদ্যোগ বেড়ে যাচ্ছিল, কেননা দোকান সামলানোর মতো কেউই ছিল না। দুর্গাপুজো এগিয়ে আসছিল, আর অনেক ড্রেস দুর্গাপুজোর আগে কাস্টমারের তৈরি করে দিতে হতো, কিন্তু তার অনুপস্থিতিতে সেটা সম্ভব ছিল না। আইনজীবীর কাছ থেকেও কোনো ভালো খবর পাওয়া যাচ্ছিল না। তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আদালত তার সাজা এবং জরিমানা দুটোই বহাল রাখে। এই পরিস্থিতিতে সমীর তার মা, বাড়ি এবং তার ব্যবসা নিয়ে খুব চিন্তায় ছিল। জেলে প্রতিটি দিন তার কাছে কয়েক যুগ বলে মনে হচ্ছিল এবং 5 বছর তার কাছে 50 বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। জেলে বসে সমীরের সাথে যোগেশ নামের এক ব্যক্তির সাথে দেখা হয়। সমীর তাকে তার পুরো গল্প শোনাতে যোগেশ হাসতে শুরু করে। যোগেশকে হাসতে দেখে সমীর অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার এই বিপদের গল্প শুনে হাসছো কেন? জবাবে যোগেশ বলে, কারণ আমার গল্প প্রায় একই রকম, তাই তো আমি হাসছি। যোগেশ আরও বলে, এই জেলে বন্দি 90%ই কোনো অন্যায় না করেই শাস্তি ভোগ করছে। এই দেশে যার টাকা এবং প্রভাব আছে, সে বড় অপরাধ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর যার এসব নেই তাকে মিথ্যা সাক্ষীর সাহায্যে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয়। সমীর যোগেশের কথা শুনে অবাক হয়ে বলল, তোমার গল্প কি, আর তোমার সাথে কি হয়েছিল? যোগেশ বলল, আমি একজন কামার, লোহার জিনিস তৈরি এবং বিক্রি করাই আমার কাজ। একদিন আমি দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলাম। তখন রাস্তায় একজন লোককে পড়ে থাকতে দেখলাম। তাকে দেখে আমি টেনশনে পড়ে গেলাম।
কেননা সে জল করে চিৎকার করছিল। আমার মনে হলো সে কোনো বিপদে পড়েছে। তাই আমি জলের বোতল নিয়ে তার কাছে গেলাম, কিন্তু তার কাছে পৌঁছে দেখলাম সে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। সে মুখে জল চাইছে, কিন্তু তার অবস্থা এমন খারাপ যে সে জল খেতেও পারছিল না। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম কেউ তার বুকে ছুরি মেরেছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। প্রথমে ভাবলাম একে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, তারপরে আবার ভাবলাম যদি এটা করি তাহলে নিজেই বিপদে পড়তে পারি। আমি এসবই ভাবছিলাম, তখনই হঠাৎ একটা পুলিশের গাড়ি সেখানে এসে গেল। পুলিশ গাড়ি থেকে নেমে দেখলো একজন লোক বুকে ছুরি মারা অবস্থায় মাটিতে পড়ে আছে, আর আমার হাতে লোহার কিছু জিনিসপত্র আছে। আর কিছু না শুনেই ধরে নিল যে আমি তার বুকে ছুরি ঢুকিয়েছি। তাই তারা সঙ্গে সঙ্গে আমাকে গ্রেফতার করে নিয়ে এলো। আমি বারবার সাফাই দিতে থাকলাম যে আমি ওকে এইভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে একে সাহায্য করতে চেয়েছিলাম। তখনই আপনারা এসে আমাকে ধরে নিলেন, কিন্তু কেউ আমার একটা কথাও বিশ্বাস করলো না। লোকটি মারা গেল। সমস্ত দোষ আমার ওপর চাপিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আমি এই জেলে বহু বছর ধরে আছি, কিন্তু এখন আমি এই জেলের জীবন ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমার মনে শুধু একটাই প্রার্থনা, যেন আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়া হয়। যোগেশের সমস্ত কথা শুনে সমীর বলল, তুমি কেমন কথা বলছো? তোমার কি ফ্যামিলির কথা একটু মনে পড়ে না? তুমি না থাকলে তাদের কি হবে? কামার একটু হেসে বলল, আমার থাকা না থাকা কারো কিছু যায় আসে না। আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাবা মাও মারা গেছেন, এবং যে ভাইদের আমি কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি তারা এখন ভালো জায়গায় পৌঁছে আমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছে। তারা জানে আমি বিনা অপরাধে জেলে শাস্তি ভোগ করছি, কিন্তু তা জানা সত্ত্বেও তারা একবার শুধু আমার সাথে দেখা করতে এসেছিল। তারপরে তারা আর কখনো আমার খবর নেয়নি। এরপরে যোগেশ গভীর শ্বাস নিয়ে বলল, ভাই, দুনিয়াটা এমনই, যখন বিপদ আসে তখন আপনজনকে ছেড়ে চলে যায়, কিন্তু যখন মানুষ ধনী ও সুখী হয় তখন লোকেরা তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ছুটে আসে। সমীর কামারকে বলল, আমি তোমার কথার সঙ্গে পুরোপুরি একমত, কিন্তু তোমার শুধু এই প্রার্থনা করা উচিত যেন জীবনের এই খারাপ সময় কেটে যায়। এরপর সমীর কামারকে জিজ্ঞাসা করলো, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমার জীবনে কি কখনো এমন কিছু ঘটেছে যার জন্য তুমি এখনো আফসোস করো? মানে এমন কিছু যেটা না হলেই ভালো হতো? কামার কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, একটা বিষয় আছে যেটা আমি আমার সারা জীবনে আফসোস থাকবে। একবার আমি আমার দোকানে বসে বিভিন্ন জিনিস ধার দিচ্ছিলাম। সে সময় আমার বউ আমার জন্য নিয়ে আসা খাবার দিয়ে চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম কাজটা শেষ করে তারপরে আরাম করে খাবো, কিন্তু তখনই একটা বিড়াল এসে আমার খাবারে মুখ দিয়ে দেয়, আর খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। সেই দিন দুপুরে আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তাই বিড়ালটির উপর আমার ভীষণ রাগ হয়েছিল। পরের দিনও বউ আমার খাবার রেখে যাওয়ার পরে বিড়ালটি আবার আমার খাবার নষ্ট করে দিল। তাই আমি ভাবলাম এই বিড়ালটিকে ধরে দূরের জঙ্গলে ছেড়ে দিয়ে আসব। পরের দিন যখন বিড়ালটি আমার দোকানে ঢুকলো তখন আমি ভেতরের দরজা বন্ধ করে দিলাম, জানালাও ভালোভাবে বন্ধ করে দিলাম যাতে সে বাইরে পালিয়ে যেতে না পারে। এরপর আমি টর্চ জ্বালিয়ে ঘরে তাকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম বিড়ালটি এক কোণে চুপ করে বসে আছে। এরপরেই যখন বিড়ালটিকে ধরতে গেলাম তখন সে জোরে লাফ দিয়ে সোজা চুল্লিতে পড়ে গেল। বিড়ালটিকে চুল্লিতে পড়ে দেখতে আমার হুঁশ উড়ে গেল, আর আমি সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে চাইলাম, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। এই ঘটনার জন্য আমার খুব আফসোস ছিল, কেননা আমি যদি তাকে ধরার চেষ্টা না করতাম তাহলে বেচারি বেঁচে থাকতো। এই ঘটনায় কয়েকদিন পরে যখন আমি আমার দোকানের
ছাদে গেলাম, তখন দেখলাম সেখানে 3টি মৃত বিড়ালছানা পড়ে আছে। সেই বিড়ালছানা তাদের মায়ের অপেক্ষায় বসেছিল, ভাবছিল তাদের মা তাদের জন্য খাবার নিয়ে আসবে। কিন্তু আফসোস, তাদের মা আর এই দুনিয়াতে নেই এবং মায়ের অপেক্ষায় সেই নিষ্পাপ খুদেরাও ক্ষুধায় ছটফট করে মারা গেছে। মাঝে মাঝে আমার মনে হয়, কোনো দোষ না করেও আমি যে এই মামলায় ভয়ানকভাবে ফেঁসে আছি, তার কারণ হয়তো সেই বিড়ালের অভিশাপ। এরপর কামার সমীরকে জিজ্ঞাসা করলো, তোমার জীবনেও কি কখনো কোনো অনুশোচনা হয়েছে? সমীর জবাব দিল, না, আমার কোনো কিছুর জন্য অনুশোচনা নেই। শুধু কিছু মানুষ আমার জীবন থেকে চলে গেছে, যাদের অভাব আমি আজও অনুভব করি। দিনরাত কেটে গেল এবং এখন যে 5 বছর কেটে গেল তা টেরই পাওয়া গেল না। আজ সমীরের জেলের শেষ দিন ছিল। সে কামারকে জড়িয়ে ধরল। কামারের চোখে জল ছিল, কারণ এই 5 বছরে সমীর তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছিল, যে তার সুখ দুঃখের কথা তার সঙ্গেই ভাগ করে নিত। সমীর এখন জেল থেকে মুক্ত, কিন্তু তার মনের দীপার প্রতি প্রতিশোধের আগুন জ্বলছিল। সে দীপাকে কখনো ভুলতে পারবে না, যার কারণে তার পুরো ব্যবসা নষ্ট হয়ে গিয়েছিল। সমীরের সমস্ত কর্মচারী তাকে ছেড়ে অন্য দোকানে কাজ করতে চলে গিয়েছিল। নতুন করে সব কিছু শুরু করা সহজ ছিল না, কারণ এই 5 বছরে অনেক কিছু বদলে গিয়েছিল। সেই এলাকায় নতুন দোকান খুলে গিয়েছিল, কিছু বুটিকও তৈরি হয়েছিল, যেখানে তৈরি পোশাক পাওয়া যেত। সমীরের মা এখন বুঝতে পেরেছিল যে সমীর দীপার খোঁজে আছে এবং দিনরাত অস্থির থাকে। যখন তার মা তার ছেলের উদ্দেশ্য বুঝতে পারলেন, তখন তাকে বোঝালেন, বাবা, যা হয়ে গেছে তা হয়ে গেছে। জানি না এটা কোনো শত্রুর ষড়যন্ত্র ছিল নাকি অন্য কিছু, কিন্তু তুমি সেই মেয়েটিকে ভুলে যাও। কিন্তু সমীর প্রতিবার একই কথা বলতো, আমি সেই মেয়েটিকে কিভাবে ভুলতে পারি, যে আমার জীবন নষ্ট করে দিয়েছে, পুরো এলাকায় আমার দুর্নাম করে দিয়েছে। আমি জীবনে অন্তত একবার তার মুখোমুখি হতে তাকে জিজ্ঞাসা করব, সে কেন আমার সাথে এমন করলো। সমীর কয়েক মাস ধরে দীপাকে খোঁজার অনেক চেষ্টা করলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সমীরের কিছু পুরনো বন্ধু ছিল, সে তার বন্ধুদের দায়িত্ব দিল সেই মেয়েটির খোঁজ করার, যার নাম দীপা। প্রায় 1 মাস পরে তার এক বন্ধু তাকে সুখবর দিল যে দীপার খোঁজ পাওয়া গেছে এবং তার বাড়ির ঠিকানাও পাওয়া গেছে। কিন্তু তারপর সেই বন্ধুটি সমীরকে পরামর্শ দিল, দেখ, আমি তোকে একটা কথা বলবো যে তুই ওই মেয়েটির থেকে দূরে থাক, এতেই তোর মঙ্গল হবে। সমীরের বন্ধুর কথা শুনে চমকে উঠল, বলল, আমি তার থেকে দূরে থাকবো কেন? সমীরের বন্ধু বলল, কারণ সে চাকরির পরীক্ষায় পাশ করে এখন এসপি হয়ে গেছে। সমীর হতবাক হয়ে গেল, তার বিশ্বাসই হচ্ছে না যে সেই মেয়েটি অফিসার হতে পারে, কেননা সে তো চিটার বাটপার এবং মিথ্যাবাদী ছিল, যার কারণে আমার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এরপরে সমীর মনে মনে ভাবল, না, আমাকে নিজেই খতিয়ে দেখতে হবে সে সত্যি অফিসার কিনা। পরের দিন সকালে সমীর বাড়ি থেকে বেরিয়ে এসপি সাহেবার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর সে দেখল একটা বড় গাড়ির ভেতরে দীপা বসে, সঙ্গে কয়েকজন কনস্টেবল ছিল। দীপাকে দেখে 5 বছর আগের সেই দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। সেই দিন যখন দীপা তার দোকানে এসেছিল এবং নিজের কাপড় ছিঁড়ে ফেলেছিল। আর আজকে নিরাপত্তা এত কড়া ছিল যে সে দীপার সঙ্গে কথা পর্যন্ত বলতে পারল না, যদিও তার মন তার সঙ্গে কথা বলতে চাইছিল। অবশেষে সমীর একটা উপায় বের করে, ছদ্মবেশে ভিখারি সেজে এসপির বাড়ির সামনে বসে পড়ল। তার আশা ছিল কখনো না কখনো দীপা তাকে দেখে দয়া করবে এবং ভিক্ষা হিসেবে কিছু টাকা দেবে, আর এটাই হবে সেই সুযোগ যখন সমীর তার সঙ্গে কথা বলতে পারবে আর তাকে জিজ্ঞাসা করতে পারবে যে কেন সে তার সাথে এমন করলো। কিন্তু আফসোস, সমীর তার উদ্দেশ্য সফল হলো না।
কেননা দীপা একবারের জন্য তার দিকে ফিরে তাকায়নি। ভিক্ষা দেওয়া তো দূরের কথা, 1 মাস চেষ্টা করেও সমীর সব চেষ্টা ব্যর্থ হলো। কিন্তু একদিন তার আশা পূরণ হলো। সে খবর পেল এসপি অফিসে একজন ঝাড়ুদার দরকার। সমীর দেরি না করে সেই চাকরির জন্য চেষ্টা করতে লাগলো এবং সেই চাকরিটা পেয়েও গেল। সে এখন শুধু সুযোগের অপেক্ষায় ছিল যে কখন কিভাবে দীপার মুখোমুখি হওয়া যায়। একদিন সমীর দীপার অফিসে ঝাড়ু দিচ্ছিল এবং সে সময় দীপা তার অফিসে একাই ছিল। সমীর সুযোগের সুব্যবহার করে দীপার অফিসে ঢুকে পড়ল এবং তাড়াতাড়ি করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। দীপা তার দিকে চোখ উঠিয়ে তাকাতে সে দীপাকে বলল, তুমি কি আমাকে চিনতে পেরেছো? যদি ভুলে গিয়ে থাকো তাই আমি নিজেই বলে দিচ্ছি, আমি সেই ব্যক্তি যার দোকানে 5 বছর আগে তুমি গিয়েছিলে। তুমি আমার সাথে এমন কেন করলে? তোমার সাথে আমার কি শত্রুতা ছিল? দীপা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর সমীরের দিকে তাকিয়ে বলল, আমি আমার দিদির প্রতিশোধ নিয়েছি। এই কথা শুনে সমীর হতবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কোন দিদি? কোন প্রতিশোধ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার দিদির সাথে কি করেছি? দীপা বলল, আমার দিদির নাম রূপা। রূপার নাম শুনেই সমীর শরীরে কেঁপে উঠল। কিছুক্ষণ পর্যন্ত সে বুঝতে পারছিল না সে কি করবে আর কি বলবে। দীপা তার দিকে তাকিয়ে বলল, তুমি আমার দিদির সাথে যা করেছো তা আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। কপাল ভালো যে তুমি বেঁচে গেছো, না হলে তো তোমাকে শেষ করে দেওয়ার পুরো ইচ্ছা ছিল আমার। তোমার কারণে আমার দিদি রূপা মরতে মরতে বেঁচে গেছে। যেদিন থেকে তুমি আমার দিদিকে বিয়ে করবে না বলেছিলে সেদিন থেকেই সে বাঁচার সব ইচ্ছা হারিয়ে ফেলে আর আত্মহত্যা করার চেষ্টা করে। সমীর বলল, আমি তো বিয়ে করতে চাইছিলাম কিন্তু রূপা আমাকে বিয়ে করতে অস্বীকার করেছিল। আমাদের দুজনের দেখা একটা পার্কে হয়েছিল এবং আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। তারপরে যখন আমি রূপার বাড়িতে আমার মাকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছিলাম তখন আমার মা কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল। বলেছিল তারা শুধু বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, বরং আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে সমীর রূপাকে ফোন করে কিন্তু তার নম্বর বন্ধ বলছিল। সমীর এরপরে যতবার ফোন করেছে ততবারই রূপার নাম্বার বন্ধ পেয়েছে। এই ঘটনার পর সমীর রূপাকে ভুলে গিয়েছিল। কিন্তু আজ 6 বছর পর দীপার মুখ থেকে এই সত্যটা জানতে পারল যে আসলে সমীরের মাই প্রস্তাব না করে এসেছিল। তিনি রূপার পরিবারের সদস্যদেরকে বলেছিল, আমরা সমীরের বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছি। আমার ছেলে বড় দোকান আছে আর তোমরা তো ভাড়া বাড়িতে থাকো। তোমরা তোমাদের মেয়েকে ঠিক মতো যৌতুকও দিতে পারবে না, তাই আমি এমন মেয়েকে আমার বাড়ির বউ করতে পারবো না। এরপরে দীপা আরও বলতে লাগলো যে সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কঠোর পরিশ্রম করে এই সমাজে নিজের একটা পরিচয় তৈরি করব। কারণ এই দুনিয়ায় গরিবের কোনো সম্মান নেই, সবাই টাকাকে সম্মান করে। দীপার মুখ থেকে এসব কথা শুনে সমীর ছুটে বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করলো, মা তুমি আমার সাথে কেন এমনটা করলে? তোমার কাছে কি ছেলের সুখের চেয়ে টাকারই দাম বেশি? সমস্ত কথা শুনে সমীরের মা লজ্জিত হয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমাকে ক্ষমা করে দে, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি আমার বান্ধবীর মেয়েকে এই বাড়ির বউ করতে চেয়েছিলাম, কিন্তু তুই রূপাকে ভালোবাসতে শুরু করেছিলি, এই কারণে আমি এসব করে ফেলেছি। কিন্তু এখন আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আর আমি নিজে গিয়ে রূপার কাছে ক্ষমা চাইব। সমীর তার মাকে নিয়ে রূপার বাড়িতে গেল। রূপা এখনও বিয়ে করেনি। সমীরের মা তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন। এভাবে রূপা আবার সমীরের জীবনে ফিরে এলো। দুজনে একে অপরের কাছে তাদের মনের সমস্ত অভিযোগ জানালো আর তারপরে তারা একে অপরকে বুকে জড়িয়ে নিল। আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি যেন কারো ভালোবাসার ধন সম্পদ বা দারিদ্র বাধা না পড়ে দাঁড়ায়। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।